ডক্টর এস চক্রবর্তী। আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে কোমরে ব্যথায় অনেকে হঠাৎ করে বলেন যে চিন করে একটা শব্দ হলো, আমি একটা কাজ করতে যেয়ে ব্যথা শুরু হয়ে গেল, আর কমছে না, বিষয়টি কি? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা আমরা আসলে অনেক পেশেন্ট পেয়ে থাকি যে কাজ করতে গিয়ে হঠাৎ করে কোমরে একটা টান খায়। অনেকে আছে নামাজে দাঁড়িয়ে হঠাৎ করে হাঁচি বা কাশি দিচ্ছে, সামনের দিকে বাঁকা একটু হাঁচি কাশি দিল, কোমরে একটা শব্দ হলো, তারপর থেকে কোমরটা বাঁকা হয়ে যাচ্ছে এবং হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, ব্যথাটা কোমর থেকে পায়ে চলে যাচ্ছে। আসলে আমরা সামনের দিকে বাঁকা হয়ে যখন কোনো কাজ করতে থাকি, সামান্য একটু ঝুঁকেও যদি সেই ক্ষেত্রে যদি হাঁচি বা কাশি আসে, অথবা কোনো কিছু লিফটিং করতে গিয়ে অথবা গোসল করতে গিয়ে পানির মগ উঠাইতে গিয়ে যদি কোমরে কোনো ব্যথা মানে টান লাগে বা শব্দ হয়, তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জয়েন্টটা ফেটে ডিস্টার্ব বের হয়ে যায়। আমরা আলোচনা থাকবো। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। স্যার আমি পাবনা থেকে বলছিলাম, এনামুল হক। আমার ব্যাক পেইন PLID। আমি হচ্ছে ফিজিওথেরাপি নিছিলাম এর আগে, আবার ব্যথাটা বেড়েছে। আবার ফিজিওথেরাপি নিলে কি ঠিক হবে এটা? ভাই এনামুল, উত্তরটি শুনুন। হ্যাঁ, PLID যেটা বলছিলাম আমি কথার মধ্যে এসে যাবে। আসলে এটাকে আমরা বলি যে ডিস্ক, যে দুটা জয়েন্ট থাকে ভার্টিব্রার, আমাদের ঘাড় থেকে কোমর পর্যন্ত ছোট ছোট হাড় থাকে যেটাকে আমরা বলি ভার্টিব্রা, এবং দুইটা ভার্টিব্রা মাঝখানে একটু ফাঁকা জায়গা দেখা যায় এক্সরেতে, যেটা আসলে ডিস্ক, যেটা মাসেল দিয়ে তৈরি। এটা আসলে ফাঁকা থাকে না, অনেকে মনে করেন জায়গাটা ফাঁকা থাকতে পারে, আসলে ফাঁকা না, এটা ডিস্ক দিয়ে ওখানে ফিল আপ করা থাকে। তো ডিস্কটা যখন জয়েন্টটা ফেটে যায় তখন ডিস্কটা পেছন দিকে সরে যাচ্ছে এবং স্পাইনাল ক্যানেলের দিকে ভিতরের দিকে ঢুকে গিয়ে স্পাইনাল কর্ড এবং নার্ভকে কম্প্রেশন দিচ্ছে। এটাকে আমরা বলি PLID, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। একটা চাপ তৈরি হচ্ছে, নার্ভকে প্রেসারে, সেই ব্যথাটা কোমরে হচ্ছে, কখনো কখনো কোমর থেকে নার্ভের মাধ্যমে ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে। তো এটা ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি চিকিৎসা আমরা আলোচনা এগিয়ে যাওয়ার পর থাকবো। আমরা যে আলোচনা ছিলাম কোমরে ব্যথা প্রসঙ্গে, আমরা অনেক ক্ষেত্রে দেখি ডক্টর এস চক্রবর্তী, অনেকে বলছেন আমার পায়ে ব্যথা, পায়ের মাংসে ঝিনঝিন করে, চাপ তৈরি হচ্ছে, অবশ অবশ লাগে, ব্যথা বলছেন পায়ে, বিষয়টা কি? হ্যাঁ, এই তো মজার জিনিস। আসলে ব্যথাটা তার শুরু হচ্ছে কোমর থেকে, কিন্তু পেশেন্ট কমপ্লেন করে তার পায়ে সমস্যা, কারণ ডিস্কটা যখন বেশি বের হয়ে যাচ্ছে, যখন অল্প বের হয় তখন তার ব্যথাটা সেন্টারে থাকে, সেন্টার হচ্ছে কোমরে থাকে। যখন ডিস্কটা বেশি বের হয়ে যাচ্ছে তখন ব্যথাটা রেফার করে পায়ের দিকে চলে যাচ্ছে, ঝিমঝিম করে, পিন পিন করে, অনেকে বলে কালায় নাই, অবশ অবশ ভাব হয়ে যায়, কখনো কখনো পা অবশ হয়ে যায়, কখনো আমরা ফুট ড্রপ দেখি। তো এটা সবকিছু PLIDর জন্য হচ্ছে এবং স্পাইনাল ক্যানেলের উপর চাপ দেবে, ক্যানেলের ভিতরে গিয়ে স্পাইনাল কর্ড এবং নার্ভের উপর চাপের কারণে এটা হচ্ছে। আচ্ছা, তো যে ব্যথার কথা বললেন, আমরা পায়ের ব্যথা চিকিৎসা করছি, ক্যালসিয়াম ট্যাবলেট নিচ্ছি, ব্যথা নিরাময়ের নানা ওষুধ খাচ্ছি, এটা কি খুব প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে ব্যথার ওষুধ আমরা যেটা বলি যে পেইন হচ্ছে আমাদের বন্ধু, পেইনকে গলা টিপে হত্যা করা ঠিক না, তাহলে বন্ধুকে মেরে ফেলা হলো। পেইন হচ্ছে আপনাকে সতর্ক করে দিচ্ছে যে আপনার কোথাও কোনো প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা পেইন না হলে তো আপনি চিকিৎসকের কাছে যাবেন না। সো পেইনকে হত্যা না করে পেইনটা কেন হচ্ছে সেই কেনটাকে সলভ করতে হবে। তো সেই কেনটা হচ্ছে ডিস্ক সরে গিয়ে স্পাইনাল ক্যানেলে চলে যাচ্ছে, আমাদের কাজ হচ্ছে ডিস্কটাকে আবার পুনঃস্থাপন করা, মানে ভিতরে ঢুকে ওটাকে জোড়া লাগানো, তাহলে স্পাইনাল কর্ড ইনজুরি হবে না। যদি আমি সেটা না করে ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমাইতে থাকি, আস্তে আস্তে ডিস্টার্ব বের হয়ে গিয়ে স্পাইনাল কর্ড ইনজুরি করে একসময় পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে। এটাই মূল কারণ, এটাই কারণ। তো এই জন্যই আমরা যেটা বলি, যদি পেইন থেকে প্যারালাইসিস না হতো তাহলে আমরা কোমর ব্যথা চিকিৎসাই করতাম না, ব্যথা নিয়ে চলতো, জানতেও পারতাম না, যার জন্য পেইনের কারণে রোগী আসে এবং এটা থেকে প্যারালাইসিস হয়ে যেতে পারে। যে জন্য আমরা বলি পেইন কিলার না খেয়ে তাকে ফিজিওথেরাপির কাজ হচ্ছে ডিস্কটাকে ভিতরে ঢুকিয়ে মাসেলকে শক্তিশালী রাখা, যাতে ডিস্কটা আর বের হইতে না পারে, তাহলে তার স্পাইনাল কর্ড ইনজুরি হবে না, মাসেল ইনজুরি, নার্ভ ইনজুরি হবে না, তার পা প্যারালাইসিস হওয়ার চান্স থাকবে না। একটি প্রসঙ্গে সরাসরি আসি, হাঁটু ফুলে যায়, ব্যথা হয়েছে, ফুলে গেছে, করণীয় কি? আসলে হাঁটু ফুলে যাচ্ছে, যেটা আমরা সাধারণত বলে থাকি অস্টিওআর্থ্রাইটিসের কারণ যেটা হচ্ছে তার কার্টিলেজ। অনেকে আমাদের একটা ধারণা আছে যে এটা মনে হাড় ক্ষয়ে যাচ্ছে, অনেকে বলে দেয় আপনার হাঁটুর হাড় ক্ষয়ে গেছে। আসলে হাঁটুর হাড় ক্ষয়ে যায়নি, হাঁটুর হাড়ের মাঝখানে, দুইটা হাড়ের মাঝখানে যে হাঁটুর জয়েন্ট, এখানে একটা পাতের মতো থাকে যেটাকে আমরা বলি কার্টিলেজ। এটা নারকেলের মতো একটা কুরকুরে মাংস, যেটা আমরা অনেকে মুরগির রান খাওয়ার সময় উপরে সাদা যেটা খেয়ে দেয়, খুব মজার জিনিস। এটা প্রয়োজনীয়, মানে এটা ওয়ান টাইম, এটা পৃথিবীতে কেউ তৈরি করার ক্ষমতা রাখে না, এটা একমাত্র গড যে আমাদেরকে গিফট করছে, এটা ওয়ান টাইম, এটা নষ্ট হয়ে গেলে আর কোনোদিন এটা বানানো সম্ভব না। হাড়কে কেটে লম্বা করা যায় কিন্তু কার্টিলেজ বানানো কিছুতেই সম্ভব না। সো কার্টিলেজ যদি নষ্ট হয়ে যায়, যেটা আর্থ্রাইটিসের কারণে কি হচ্ছে, কার্টিলেজটা ইরোশন হচ্ছে এবং ইরোশনের কারণে আমাদের মাসেল যখন দুর্বল হয়ে যায় তখন ওখানে একটা প্রেশার পড়ে, এই প্রেশারের কারণে কার্টিলেজগুলো ভেঙে আস্তে আস্তে ওখানে ভ্যানিশ হয়ে যায়, কার্টিলেজ থাকে না, দুইটা হাড় একসাথে লেগে যায়, তখন পেশেন্ট পঙ্গু হয়ে যাচ্ছে, পা ভাঁজ করতে পারে না, নিচে বসতে পারবে না, সব কিছু তার বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে চলাফেরা বন্ধ হয়ে যাবে। তো
যেটা হচ্ছে যে তার হাঁটু ফুলে যাচ্ছে কেন, এই হাঁটু ফুলার কারণ হচ্ছে যে কখনো কার্টিলেজ এক সাইড দিয়ে একটু ভেঙে যাচ্ছে, সেখানে হেমোরেজ হচ্ছে, ইন্টারনাল হেমোরেজ, যেটা রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তটা ওখানে থেকে যাচ্ছে। কারণ যেহেতু ওখানে কোনো মানে ছিদ্র বা কেটে যায় না, বের হওয়ার কোনো সুযোগ নাই, সো ব্লাডটা ইন্টারনালি রয়ে যাচ্ছে, যে ব্লাডটা ওখানে আস্তে আস্তে ইনফেকশন তৈরি করে এবং সেলগুলোকে, টিস্যুগুলোকে ড্যামেজ করে ওখানে ফ্লুইড তৈরি করে। আমরা আলোচনা থাকবো, একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার আমি নাসির বলছিলাম রাশাবাজার থেকে। জি, প্রশ্ন করুন। স্যার আমার হাঁটুর মধ্যে কিছুদিন আগে ক্রিকেট খেলতে গিয়ে একটা ব্যথা পাই। আচ্ছা। তো ব্যথার পরে এখন মাঝে মাঝে হাঁটুতে প্রেসার দিলে ব্যথাটা হয়, আবার আবার চলে যায়, আবার কিছুদিন পর ব্যথাটা আবার রিটার্ন করে। আচ্ছা, আপনার বয়স কত? স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম কি। আপনার বয়স কত? স্যার আমার বয়স 20 বছর। ধন্যবাদ আপনাকে। খুব ভালো প্রশ্ন এটা, যে আসলে খেলতে গিয়ে এরকম অনেকে আছে, অনেকে ছেলেরা যারা ক্রিকেট খেলতে গিয়ে, কেউ ব্যাডমিন্টন খেলতে গিয়ে, কেউ ফুটবল খেলতে গিয়ে নি ইনজুরি হচ্ছে। তো এটা অনেক সময় দেখা যায় যে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, সফট টিস্যু ইনজুরি হতে পারে। সফট টিস্যু ইনজুরি হলেও ব্যথা হবে, লিগামেন্ট ছিঁড়ে গেলেও ব্যথা হবে। সো লিগামেন্ট ছিঁড়ে গেলে যেটা হতে পারে আনস্টেবল জয়েন্ট, মানে হাঁটুটা স্টেবিলিটি থাকে না, একটু দৌড় দিলে বা একটু জোরে হাঁটতে গেলে হাঁটুটা ঘুরে যায়। এটা খুবই ডেঞ্জারাস, কারণ এটা যদি বারবার হয় তাহলে সমস্ত লিগামেন্টগুলাই, যেটা আমাদের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আমাদের ভারসাম্য রক্ষা করে, হ্যাঁ ভারসাম্য থাকবে না, সে আর হাঁটা চলা করতে হবে না। সো তার যখন ইনজুরি হচ্ছে এটাকে কনফার্ম করতে হবে যে আসলে লিগামেন্ট ইনজুরি না সফট টিস্যু ইনজুরি। তো যেটাই হোক তাকে প্রাইমারি স্টেজে তাকে রেস্ট নিতে হবে। কিছুদিন রেস্ট নিলে পরে তার ওই টিস্যুগুলো যে ইনজুরি আছে, ইনজুরিটা রিকভারি হবে। দেন পাশাপাশি তাকে ফিজিওথেরাপি নিতে হবে। ফিজিওথেরাপির কারণটা হচ্ছে তাকে নিয়ে মাসেলগুলোকে শক্তিশালী করতে হবে, কারণ সে ইয়াং ছেলে, তাকে চলতে হবে, তাকে দৌড়াইতে হবে, তাকে অনেক কাজ করতে হবে। সে তো বয়স হয়ে যায়নি যে বুড়া হয়ে গেছে ঘরে বসে থাকতে হবে, তা না। সো তাকে মুভমেন্ট করতে হবে, যার জন্য তাকে মাসেল পাওয়ার ঠিক রাখতে হবে। তো মাসেল পাওয়ার ঠিক রাখার জন্য একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী তাকে কিছু এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলো করলে মাসেল শক্তিশালী থাকলে তার ওই টিস্যু যে ইনজুরি আছে, ইনজুরির উপর আঘাতটা পড়বে না। আমরা একটা আলোচনা ছিলাম যে নি জয়েন্টে বা হাঁটুতে যদি ফুলে যায়, রক্তক্ষরণ বলেছেন, যদি পুঁজ জমে যায়, হ্যাঁ, যেটা অনেক দিন যদি স্টে করে, অনেকে আছে যে পানি জমে গেছে বের করতে চাচ্ছে না, আসলে পানি বের করে ফেলা উচিত, কারণ পানি বেশি দিন থাকলে সেটা ইনফেকশনে পুঁজ হয়ে যাবে। যখন পুঁজ হয়ে যাবে তখন সেটাকে বের করা খুব ডিফিকাল্ট, যেটা সিরিঞ্জ দিয়ে বের করা যায় না, সেটাকে তখন অপারেশন করতে হয় এবং এটা আসলে খুব খারাপ দিকে চলে যায়। তো যেটা পানি আসার সাথে সাথে এটাকে ফ্লুইডটা বের করে ফেলে ওখানে ইনফেকশন কন্ট্রোল করে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। পাশাপাশি তাকে ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে শক্তিশালী করা, যাতে ওই জায়গাটার পানিটা জমতে না পারে, এবং কিছুদিন রেস্ট থেকে যদি সে ফিজিওথেরাপি নিতে পারে তাহলে ওই পানিটা আর আসবে না এবং এটা পার্মানেন্টলি সে সলভ হয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে তাকে নিচে বসানোর ব্যবস্থা করতে হবে, হাঁটু ভাঁজ করার ব্যবস্থা করতে হবে। অনেকে আবার মনে করে হাঁটু ফুলে গেছে, আমি নিচে বসবো না। আসলে নিচে বসবো না, ঠিক আছে, এটা 7 দিন বা 10 দিন বা 15 দিনের জন্য, কিন্তু এটা লং টাইম না। 2-3 বছর বা 1 বছর, 6 মাস, 5 বছর, 10 বছর এরকম রাখা যাবে না, কারণ আমাদের হাঁটুটা কিন্তু প্রয়োজন আছে 100% বেন্ড করা। সো নিচে বসাটা আমাদের জন্য খুবই জরুরি, যেটা আমাদের ইসলামিক কান্ট্রি, যে ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য নামাজ একটা খুব ভালো একটা জিনিস, যেটা আমি বলি সবসময় সাজেস্ট করি যে নামাজ পড়াটা একজন ব্যক্তির জন্য খুবই জরুরি। সুস্থ থাকতে গেলে তাকে নামাজ যদি 5 ওয়াক্ত পড়তে পারে তো খুবই জরুরি। হাঁটু ব্যথা যাদের, তাদের যত দ্রুত সম্ভব হাঁটু ভালো করে তাদেরকে অবশ্যই নিচে বসে নামাজ পড়তে হবে। অনেকে সাজেস্ট করেন যে আপনি নিচে চেয়ারে বসে নামাজ পড়েন, তো আমার কাছে অনেক সময় রুগী আসে 12 বছর ধরে চেয়ারে বসে নামাজ পড়ে, আস্তে আস্তে হাঁটু বেন্ড হয়ে হাঁটু বাঁকা হয়ে গেছে, সে আর চলতে পারে না, শুধুমাত্র একটা ভুল ডিসিশনের কারণে তার লাইফটা শেষ হয়ে গেছে। তো সেই জাতীয় পেশেন্টদেরকে আমি বলবো যত দ্রুত সম্ভব নিচে বসার ব্যবস্থা করেন, হাঁটুটাকে বেন্ড অবশ্যই করতে হবে। একটি প্রসঙ্গে তাহলে আসি, অনেকে বলছেন যে আমি কোনোভাবে যেতে পারছি না, হাঁটু বাঁকা করতে পারছি না, সেজদায় যেতে পারছি না, তো তাদের জন্য কি সম্ভব? তাদের জন্য আস্তে আস্তে ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভব, কারণ তাদের আগে থেরাপি করতে হবে, ফিজিওথেরাপির মাধ্যমে, স্ট্রেচিংয়ের মাধ্যমে সেগুলোকে আবার ফ্রি করতে হবে জয়েন্টটা। যদি কার্টিলেজ একদম টোটালি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে খুবই ডিফিকাল্ট, সেক্ষেত্রে আর হয়তো বা কখনোই কোনোদিনও সম্ভব হবে না। বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব 90% ক্ষেত্রে সম্ভব, হয়তো 10% সম্ভব নাও হতে পারে। তো সেটা যদি খুব সিভিয়ার, যে 10-15 বছর 20 বছর যে বসে না, 20 বছর যাবত যাদের পাটা ফিউজড হয়ে গেছে তাদের জন্য খুব ডিফিকাল্ট, তবে তাদেরকেও যত দ্রুত সম্ভব যতটুকু ভাঁজ করা সম্ভব ভাঁজ করতে হবে, কারণ হাঁটুটা যত মুভমেন্ট করবে ভিতরে ফ্লুইড সিক্রেশনটা তত বাড়বে। আরেকটি প্রসঙ্গে আসি, অনেক রোগী বলেন যে হাঁটু ব্যথায় আমি ইনজেকশন নিয়েছিলাম, এখন আরাম পাচ্ছি, স্বস্তি পাচ্ছি, বিষয়টি কি? হ্যাঁ, আসলে ইন্টারআর্টিকুলার যেটা ইনজেকশন দেওয়া হয়, তো ইন্টারআর্টিকুলার ইনজেকশন আসলে এটা পার্মানেন্ট
সমাধান না, যেটা ইনজেকশন দিয়ে সাময়িক ভালো করা হচ্ছে। কিন্তু যদি কেউ ইনজেকশনের উপর ডিপেন্ড করে বসে থাকে তাহলে 15 দিন 20 দিন 1 মাস পর আবার ব্যথা চলে আসতে পারে। সো ইনজেকশন নিয়ে যাদের ভালো লাগছে তাদেরকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, ফিজিওথেরাপি করে তার জয়েন্টকে ফ্রি করতে হবে, মাসেলকে শক্তিশালী করতে হবে, যাতে আর ব্যথাটা না আসে। আসলে পেইনটা আসছিল কেন, সেই কেনটা আমরা অনেকেই জানি না। সেই কেনটা আমি বলবো, কেন ব্যথা আসে। ব্যথা আসে হচ্ছে যেমন বয়স হয়ে গেল 40-45 বছর, তো তখন তার কার্টিলেজটা হয়তো যে কোনো কারণে একটু দুর্বল। তো কার্টিলেজ যখন দুর্বল হচ্ছে সেখানে একটু ছোট পেইন হচ্ছে, প্রদাহ হচ্ছে, সেই ব্যথার কারণে তার হেমিস্টিং কোয়াড্রিসেপস দুর্বল হয়ে যাচ্ছে। তো হেমিস্টিং কোয়াড্রিসেপস যখন দুর্বল হচ্ছে, সাপোজ একজন ব্যক্তির বয়স, ওজন 60 কেজি, তার মাসেল পাওয়ার 40 কেজিতে চলে আসছে, তার মানে 20 কেজি ওভারওয়েট। এই 20 কেজি সে যখন ক্যারি করে তখন কি হচ্ছে, তার কার্টিলেজটা যেহেতু দুর্বল, কার্টিলেজের উপর প্রেশার পড়ে কার্টিলেজ ভেঙে যাচ্ছে। তাহলে দেখেন কার্টিলেজটা ইনজুরি হচ্ছে কিসের দোষে? দোষটা হচ্ছে মাসেল উইক। তাহলে তার মাসেলকে যদি শক্তিশালী রাখা যেত, অনেকে বলবে যে আপনার ওজন কমান, এখন 60 কেজি তার ওজন, তার মাসেল পাওয়ার 40 কেজি পাওয়ার আছে, সো 20 কেজি ওজন কিছুতেই কমানো সম্ভব না। কিন্তু আমরা যদি মাসেল পাওয়ারটাকে 70 কেজিতে নিয়ে যেতে পারি তাহলে তার ওজন কমে গেল। তার মাসেল পাওয়ার 70 কেজি, ওজন 60 কেজি, তাহলে ওজনটা কমে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে হেমিস্টিং কোয়াড্রিসেপস এবং কাপ মাসেলকে শক্তিশালী রাখা। এই মাসেল শক্তিশালী, এটাকে আমরা বলি ফাউন্ডেশন। একটা বিল্ডিংয়ে যেমন ফাউন্ডেশন দরকার আছে, তেমনি একজন মানুষের পায়ের মাসেলের শক্তিশালী দরকার। কারণ ফাউন্ডেশন আপনি 5 তলা দিয়ে যদি 4 তলা বাড়ি করেন তাহলে স্ট্রং হবে। আর 4 তলা ফাউন্ডেশন দিয়ে 5 তলা বাড়ি করলে বিল্ডিংটা খুব নড়বড়ে হবে, ঝড়ে বিল্ডিং ভেঙে পড়ে যেতে পারে। তাই একটি কথা স্পষ্ট বলেছেন যে ইনজেকশন দেওয়া দরকার হতে পারে, যেন তিনি দেন, কিন্তু নিয়মিত নয়। আর ইনজেকশন দিলেও পাশাপাশি তাকে ফিজিওথেরাপি বা মাসেল পাওয়ার বাড়াতে হবে, তাহলে তার লং টাইম আর ইনজেকশনের প্রয়োজন হবে না। অনেকে নি ক্যাপ দিয়ে রাখতে চান দীর্ঘদিন। হ্যাঁ, নি ক্যাপটা আমরা কখনো কখনো ব্যবহার করি, কিন্তু এটা লং টাইম না। নি ক্যাপটাকে আমরা বলি নতুন ঘরে পেলা দেওয়া। যেমন একটা নতুন ঘর করলেন। একটা ফোন নিচ্ছি। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আমার বাবার বয়স প্রায় 83, আচ্ছা, মায়ের বয়স 75। আচ্ছা, সমস্যা কার? দুজনেরই একই সমস্যা। ডাক্তার সাহেব যে কথা বলছিলেন যে হাঁটুর সমস্যা, আচ্ছা, ওনারা বসে মানে নিচে বসে নামাজ পড়তে পারেন না প্রায় 5-7 বছর থেকে। আচ্ছা, অনেক ডাক্তার দেখিয়েছি আমরা, তারা সবাই বলেছে যে হাঁটুর ক্ষয়ে গেছে, এটা আর কখনো ঠিক করা যাবে না, অপারেশন করতে হবে। তো এই ব্যাপারে এর আগেও কয়েকজন ডাক্তার ইনজেকশন দিয়েছে, তারপরে ব্যথা হলে ব্যথার ওষুধ দেয়, কেউ কেউ বলেন যে ব্যথার ওষুধ বেশি খাওয়া ঠিক না। তো ওনাদের বয়স হয়ে গেছে, ওনারা আসলে আশা ছেড়েই দিয়েছে যে আর হয়তো কোনোদিন চিকিৎসা করলে ভালো হবে না। আচ্ছা, তো আমি ডাক্তার সাহেবের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে ওনার ওখানে যে রিং রোডে যে হাসপাতাল আছে, এখানে কোনো চিকিৎসা বিনা অপারেশনে কোনো চিকিৎসা করে ওনাদের ভালো হবার বা নিচে বসে নামাজ পড়ার কমোড ছাড়া টয়লেট ইউজ করার কোনো ব্যবস্থা করা যেতে পারে কি? ধন্যবাদ, প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি কোথায় বলছেন? উত্তরা থেকে। আচ্ছা, জি, আচ্ছা, বাবা মা রংপুরে থাকেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা যদি উনি পরামর্শ দেন তাহলে আমি ঢাকায় এনে ওনার ওখানে বা কোনো সাজেশন থাকলে আমরা চিকিৎসা নিতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেটা 80 বা 75 ইয়ার্সে আসলে পেশেন্টদের জন্য পেইন কিলার খুবই রিস্কি, পেইন কিলার খাওয়া উচিত না। এবং ওনাদের যেটা বয়সের কারণে মাসেল কিছুটা দুর্বল হয়ে যেতে পারে, পাশাপাশি ওনারা যে 5 বছর ধরে যে ব্যথায় ভুগছেন ওনারা, এবং ওনারা মুভমেন্ট করতে পারেন না, নিচে বসা বন্ধ হয়ে গেছে, যার কারণে ওনার হেমিস্টিং কোয়াড্রিসেপস প্রচন্ড দুর্বল। আমি পেশেন্ট না দেখলেও বলতে পারি যে ওনার হয়তো 25% মাসেল পাওয়ার আছে, 75% নাই। অনেকে চিন্তা করে যে 80 বছর বয়সে আবার এক্সারসাইজ করলে মাসেল পাওয়ার আসবে কিনা। অবশ্যই আসবে। কারণ কি, আল্লাহ যখন যার বয়স যেটা দিবে তার মাসেল সেই অনুযায়ী সেটা দিবে। যেমন একজন 100 কেজি ওজন। একটা ফোন। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি রহমান বলছিলাম, মোহাম্মদপুর থেকে। জি, আপনার টেলিভিশন সেটের ভলিউমটা একটু কমিয়ে দিন, আমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, ঠিক আছে, বলুন। যেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আগে ওয়েট লিফটিং করতাম। তো ওয়েট লিফটিং করার কারণে দেখা গেছে যে অনেক সময় পায়ের ব্যায়ামটা কম করা হতো, উপরের দিকটা এক্সারসাইজ বেশি করা হতো। এরপরে আমি দেশে বাইরে যাওয়ার পরে আপনার খুব হার্ড ওয়ার্ক করতে হয়েছে। যেমন আমি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, তো সেখানে দেখা গেছে যে অনেক সময় নিয়ে কাজ করতে হইতো। অনেক সময় সার্ভিস দিতে হতো, স্ট্যান্ডিং অবস্থা 1 থেকে 12 ঘন্টা আমাকে দাঁড়ায় কাজ করতে হতো। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার দেখা গেছে ব্যাক পেন হয়ে যায়। তো ব্যাক পেনটা মানে আগে কম ছিল, এখন 3-4 বছর যাবত দেখা যাচ্ছে যে প্রায় ব্যাক পেন থাকে।
আমাকে যদি শোয়ার সময় যদি কোমরের নিচে কিছু একটা সাপোর্ট দিই তাহলে একটু রিল্যাক্স পাই, ভালো থাকি, অথবা মানে তাই একটু সমস্যা ফেস করি আর কি। কিন্তু আমি নামাজ কালাম সবসময় পড়তে পারি বা নিতে পারি, আদার্স সব কাজ করতে পারি, বাট একটু হেভি কাজ করতে গেলে আমার একটু সমস্যাটা হয়। তো এক্ষেত্রে কিছু মাঝে মধ্যে অনেক সময় ট্রিটমেন্ট করা হয়েছে, যে জাস্ট টেস্ট করা হয়েছে, কিন্তু তেমন কোনো ড্যামেজ ধরা পড়েনি। তবে ডাক্তার সাজেস্ট করলেন যে হার্ট অ্যাটাক হয়েছে আর কি, তো আমাকে বললো যে বেড ইউজ করার জন্য। তো আমি মাঝে মধ্যে বেড ইউজ করি এবং ওষুধ খাই, কিন্তু এখন আমি কি করতে পারি এই ব্যাপারে একটু ধন্যবাদ। আপনার উত্তরটি আমরা একটু পরে দিব। সময় হলো ছোট একটা বিরতি নেবার। আমরা এখনই ফিরে আসবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এসপি হসপিটাল ডাক্তার চেম্বার থেকে ফোনের অনুষ্ঠান দেখছেন। আমরা বিরতির আগে একটা ফোন পেয়েছিলাম, সমস্যার কথা শুনেছিলাম। আমরা জবাবটি দেবো আর একটা ফোন নেওয়ার পরে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, শুভেচ্ছা আপনাকে, বলুন। আমার খুব সমস্যা হলো কোমরে, বুঝছেন? জি। এখন আমি ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, আমার কোমরে প্রচুর সমস্যা, জি। যার জন্য একটা সাথে কথা বলতে চাচ্ছিলাম আমি। ফিজিওথেরাপি করতেছি, দুটো দিচ্ছে আমাকে। একটা হচ্ছে 20 মিনিট আর আল্ট্রাসাউন্ড হচ্ছে 10 মিনিট দিচ্ছে। আমার এমনি বোন একটা হয়ে গেছে, আমার ডাক্তার বলছে আর কি, এক্সরে করছি, বোন হয়ে গেছে। আমি কি করবো এবং কি ধরনের এক্সারসাইজ করবো? এই জবটা দিয়ে নিই, এর আগের জবটা পরে দিব, এই জবটা দিয়ে দেন। উনি যেটা বলছেন, উনি শর্ট ওয়েভ দিচ্ছেন এবং আল্ট্রাসাউন্ড দিচ্ছেন। আসলে ফিজিওথেরাপি জিনিসটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা কম। ফিজিওথেরাপি হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। তো আসলে তার কোমর ব্যথা কেন হচ্ছে সেটাকে আগে ডায়াগনোসিস করতে হবে, যে কী কী কারণে কোমর ব্যথা হতে পারে। আমরা কোমর ব্যথাটাকে দুটা ভাগে ভাগ করি, মেকানিক্যাল ব্যাক পেন, প্যাথোলজিক্যাল ব্যাক পেন। তো মেকানিক্যাল ব্যাক পেন যেটা আমাদের মোস্ট অফ দ্য কেসেস মেকানিক্যাল ব্যাক পেন পেয়ে থাকি, তার মধ্যে পিএলআইডি, যেটা অনেক পেশেন্ট ফোন করছে পিএলআইডি ক্ষেত্রে। পিএলআইডি পেশেন্টদের জন্য আসলে আমাদের এইমটা কি? আমাদের এইমটা হচ্ছে ডিসটাকে ভিতরে ঢুকে ডিসটাকে দাঁড় করানো, হিলিং করানো, যাতে ডিসটা মুভমেন্ট করতে না পারে, বের হয়ে গেছে। এখানে শর্ট ওয়েভ, এখানে আল্ট্রাসাউন্ড, এখানে আকুপাঞ্চার, এখানে টেন্স, এখানে রে, অনেক কিছুই দেওয়া যেতে পারে, কিন্তু কোনোটাই কিন্তু পার্মানেন্ট সলিউশন না। সবকিছুই পেইন কিলার, জাস্ট পেইনটাকে কিছুটা হলো আরাম দিবে। কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে তার ডিসটাকে ঢোকানোর জন্য কিছু এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজটা করে তাকে ডিসটাকে ভিতরে পুশ করা এবং মাসেলকে শক্তিশালী করা। কারণ আমাদের স্পাইনটা ধরে রাখে মাসেল যদি দুর্বল হয় তো স্পাইনটা এমনি বাঁকা হয়ে যাবে। সো এই জন্য ওনাকে যেটা করতে হবে, ফিজিওথেরাপি করতে হবে এবং কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী যে ফিজিওথেরাপি কনসালটেন্ট ওনাকে ফিজিওথেরাপি দিবে, ফিজিওথেরাপি, কারণ ওনার এটাকে ডায়াগনোসিস করতে হবে যে কোন ডিরেকশনে ডিস বের হয়ে গেছে। আমি যদি এখন বলে দিই আপনি এই ব্যায়ামটা করেন, তাহলে সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে। এই জন্য আমরা কখনো বলে আমরা করতে চাই না, আমরা দেখে টেস্ট করে, যে কনসালটেন্ট দেখবেন সে চেক করবে যে তার কোন ডিরেকশন। কারণ ডিস্ক কখনো পোস্টেরিয়র বেরোতে পারে, কখনো অ্যান্টেরিয়র সাইডে, কখনো লেফট ল্যাটারাল সাইড, কখনো রাইট ল্যাটারাল সাইডে। তো বিভিন্ন দিকে ডিস্ক মুভমেন্ট করতে পারে। তো যে ডিস্ক মুভমেন্ট যে সাইডে করবে তার এগেনস্ট প্রেশার না দিলে ডিস্ক ভিতরে ঢুকবে না। সাপোজ ডিস্কটা পেছন দিকে বের হয়েছে, সেক্ষেত্রে আমরা এক্সটেনশন এক্সারসাইজ করলে ডিস্কটা ভিতরে ঢুকবে। কখনো ডিস্ক অ্যান্টেরিয়র সাইডে বের হয়েছে, তখন সেক্ষেত্রে আমাদের ফ্লেকশন এক্সারসাইজ প্রয়োজন। সো যেটা আমরা অনেক সময় দেখা যায় সামনে চিত হয়ে শুয়ে ব্যায়াম করতে পারি, উপর হয়ে শুয়ে করতে পারি, কিন্তু কোনটা প্রয়োজন এটা পেশেন্ট এক এক রকম ভ্যারি করে। খুবই মূল্যবান কথা, কিন্তু এই জিনিসটাই আমাদের ওনাকে আমি সাজেস্ট করব যে একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ করতে। কারণ এক্সারসাইজ যদি ভুল হয় সেক্ষেত্রে আবার রিঅ্যাকশন হতে পারে, খারাপ হতে পারে। ডিসটা কোন দিকে বেরোলো সেই মোতাবেক ব্যায়াম, নিজে নিজে ব্যায়াম করলে হবে না। আমরা বিরতির আগে একটা ফোন পেয়েছিলাম। জি, আচ্ছা, ওই মুরব্বী যে দুজনের কথা বললেন, 75 এবং 80 বছর বয়স, ওনারা বসতে পারেন না, হাঁটু ব্যথা। তো আমি ওনাদেরকে যেটা বললাম যে ওনাদের হয়তো মাসেল পাওয়ার 25% আছে, যেটা নিয়ে তারা চলতে পারে, 70 বছর বেশি বয়স। কিন্তু ওনাদেরকে এখন মাসেল পাওয়ার বাড়াইতে হবে, যেটা ওনাদের জন্য প্রয়োজন। আমার মাসেল পাওয়ার আর 70 বছরে একজন মাসেল পাওয়ার একরকম না, এবং এক প্রয়োজন নাই। কারণ আল্লাহ যখন সৃষ্টি করে যার বয়স যতটুকু দেয়। একটা ফোন নেব। হ্যালো, না, ফোনটা কেটে গেছে। তো যখন হ্যালো,
বয়স অনুযায়ী আমরা অ্যান্সারটা দিই, বয়স অনুযায়ী তার মাসেলটা ওইভাবেই আল্লাহ তাকে মেনটেন করতে চেষ্টা করে। সো তার যেহেতু বয়স বেড়ে গেছে, মাসেল পাওয়ারটাও সেই প্রয়োজন অনুযায়ী বাড়বে। সো তাকে ফিজিওথেরাপি দিলে এখনও তার ভালো হওয়া সম্ভব, তবে সে নিচে বসতে পারবে কিনা, কতটুকু তার ফ্লেক্সিবিলিটি আছে সেটা চেক করে দেখতে হবে। না দেখে সেটা বলা যাবে না সে নিচে বসবে, দেখার পর আমরা বলতে পারবো যে উনি বসতে পারবে কিনা। সো আমি ওনাকে সাজেস্ট করবো যে অবশ্যই এটা চিকিৎসার প্রয়োজন আছে, এবং পেইন কিলার বন্ধ করে, কারণ এই বয়সে পেইন কিলার খাওয়ালে কিডনি সমস্যা হতে পারে। আমরা জানি যে একটা পেইন কিলার একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। সো পেইন কিলার বন্ধ করে তাকে ফিজিওথেরাপি ব্যবস্থা করতে, এবং উনি যদি নিয়ে আসেন আমরা দেখবো, দেখার পরে আমরা বলবো যে উনি কতটুকু ভালো হবেন। তো আমি ওনাকে সাজেস্ট করবো যে দ্রুত না চিকিৎসা ব্যবস্থা করুন। আমাদের দর্শকদের অনেকের মনে একটা প্রশ্ন, হাঁটু ব্যথা মানে হাড়ের ক্ষয় হচ্ছে, তাহলে ক্যালসিয়াম খেতে হবে, এই যে একটা চিন্তা চেতনা, এই প্রসঙ্গে আপনার মন্তব্য কি? আসলে অনেকেই হাঁটু ব্যথা হলে ক্যালসিয়াম খাচ্ছে যে ব্যথা ভালো হওয়ার জন্য, হাড়ের ক্ষয়। আসলে ক্যালসিয়াম না, এখানে ক্ষয় হচ্ছে কার্টিলেজ, কার্টিলেজের ডিজেনারেশন। তো এখানে ক্যালসিয়ামের চেয়ে এখানে ভালো কাজ করে গ্লুকোজামিন কন্ডোটিন সালফেট নামে একটা হার্বাল মেডিসিন আছে, যেটা আসলে যে ফুড সাপ্লিমেন্ট, দিস ইজ নট মেডিসিন, আমরা বলি ফুড সাপ্লিমেন্ট, যে খাবারের মধ্যে যে গুণাগুণ থাকে যেটা খেলে আমাদের কার্টিলেজটা গ্রো করতে পারে, সেটা আমরা আসলে ওইভাবে প্রপারলি না পাই না। যার কারণে আমরা গ্লুকোজামিন কন্ডোটিন সালফেট যে ওষুধ আছে, এটা খেলে আমাদের কার্টিলেজের গ্রোটা বাড়বে, রক্ষা করা, কার্টিলেজকে রক্ষা। কিন্তু এখানে একটা কথা সবচেয়ে জরুরি মনে রাখতে হবে, যে কার্টিলেজ তো আপনি ওষুধ দিয়ে আপনি শক্তিশালী করলেন, কিন্তু কার্টিলেজের উপরে যে প্রেশারটা, এই প্রেশারটা বন্ধ করতে হবে। তার মানে হেমিস্ট্রিং কোয়াড্রিসেপস আপনাকে শক্তিশালী রাখতে হবে। হ্যালো হ্যালো আবার বাড়ে, বুঝছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ফজলুর রহমান, ওই জিদ্দা থেকে বলতে আছি। জি, সমস্যার কথা বলুন। ভাই আমার আঁটুর মধ্যে ব্যথা, বুঝছেন, প্রায় 1 বছর হয়েছে। আচ্ছা, ওই আঁটিলে বাড়ে, আবার কোনো সময় কমে। আপনার বয়স কত? কোনো সময় কমে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার বয়স কত? বয়স হইল 42। 42। আপনার ওজন কেমন? ওজন কত? 86। 86। ধন্যবাদ আপনাকে, আমরা উত্তর দিচ্ছি। খুব ভালো প্রশ্ন করছেন উনি, যে হাঁটলে ব্যথা বাড়ে, বসে থাকলে কমে। আসলে হাঁটু ব্যথা রোগীদের দেখেন, আমি বলি হাঁটু ব্যথাদের পেশেন্টদের আসলে পেইন নাই, পেইন কিন্তু তাদের নাই। কেন নাই? যখন পেশেন্ট বসে আছে নো পেইন, শুয়ে আছে ব্যথা নাই, ব্যথা যখন হাঁটতে শুরু করছে তখন ব্যথা শুরু। তাহলে ব্যথাটা কিসের? ব্যথা হচ্ছে প্রেশারের। উনি যখন হাঁটে তখন বডিটা ক্যারি করে কে? নি জয়েন্ট, তার মানে কার্টিলেজের উপরে চাপ পড়ছে। এখন একটা বাচ্চার শরীরের উপরে যদি আপনি দাঁড়ান, তাহলে বাচ্চাটা ব্যথা পাবে। তো তাকে পেন কিলার খাওয়াইলে ব্যথা যাবে না, আপনাকে সরাইতে হবে, তাহলে ব্যথাটা চলে যাচ্ছে। সো পেশেন্টের কি হচ্ছে, সে যখন মুভমেন্ট করতে থাকে তখন তার নি জয়েন্টে ব্যথা হচ্ছে, তার মানে অবশ্যই তার হেমিস্ট্রিং কোয়াড্রিসেপস দুর্বল, বডির ওজন বেশি, ওজনের সাথে তার মাসেলের সামঞ্জস্যতা নাই। তার ওজন 86 কেজি, তার মাসেল পাওয়ার হয়তো 60 কেজি। আচ্ছা, তো 26 কেজি ওভারওয়েট। সো 26 কেজি ওভারওয়েট কিছুতেই কমানো সম্ভব না। তো অনেকে বলবে আপনি ওজন কমান, নাহলে ব্যথা ভালো হবে না, এই কথাটাও ঠিক না। কারণ ওজন যদি কেউ কমাইতে না পারে, তার মাসেল পাওয়ার বাড়ানো সম্ভব। সো মাসেল পাওয়ার, যার ওজন 86 কেজি, তার মাসেল পাওয়ার আমরা 90 বা 100 কেজিতে নিতে পারবো। তাহলে সে যখন হাঁটবে তখন তার বডির আর ওয়েট থাকবে না, তখন সে ব্যথা আর পাবে না। সো আমি ওনাকে সাজেস্ট করবো যে উনি দ্রুত ফিজিওথেরাপির ব্যবস্থা করতে, যেটা অনেকে একটু আগে যে ফোন করলেন এক মহিলা বললেন যে ওনারা আসলে শর্ট ওয়েভ আল্ট্রাসাউন্ড দিচ্ছে ফিজিওথেরাপিতে। আসলে অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে যেখানে আসলে ফিজিওথেরাপি এক্সপার্ট নাই, কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট নাই, যার জন্য সেখানে গেলে শুধু শেক দিয়ে চলে যাচ্ছে। তো পেশেন্টরা তো জানে না আসলে হোয়াট ইজ ফিজিওথেরাপি। সো শেক দিচ্ছে মনে হচ্ছে হয়ে যাচ্ছে ফিজিওথেরাপি, আসলে শেক দিলে হবে না, এখানে এক্সারসাইজ লাগবে। এবং কোন এক্সারসাইজ, সেটা একমাত্র একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টই বলতে পারবে যে কোন এক্সারসাইজ তাকে হেল্প করবে। এমনকি ঘরে বসেও ম্যাসাজ করা, মালিশ করা, শেক দেওয়া, এটাও ঠিক না। এটাও ঠিক না, কারণ না জেনে কোনো কিছু করা উচিত, শিখে এসে বাসায় করা উচিত। আমরা প্রত্যেকটা পেশেন্টকে বলি সেলফ ট্রিটমেন্ট করার জন্য। আপনি হসপিটাল থেকে শিখে আসেন, আমাদের কাছ থেকে শিখে নেন এবং বাসায় গিয়ে প্র্যাকটিস করেন, কারণ এক্সারসাইজ করা খুবই সহজ যদি আপনি জানতে পারেন যে কোন এক্সারসাইজটা করতে হবে। কারণ এক্সারসাইজ করতে আপনার কোনো হেল্পের প্রয়োজন নেই, বিজ্ঞানভিত্তিক হওয়া দরকার, অবশ্যই সায়েন্টিফিক হতে হবে। আরেকটা কথা, খুব মূল্যবান কথা বলেছেন, ওজন যার বেড়েছে তিনি হতাশায় ভোগেন, ওজন তো কমানো যাচ্ছে না, হাঁটু ব্যথা কমবে না। হ্যাঁ, এটা অনেকেই হতাশায় যে আমার ওজন বেড়ে গেছে আর কমানো যাবে না। আসলে ওজন কোনো ফ্যাক্টর নেই, এখানে মাসেল পাওয়ারটাই হচ্ছে আসল। একটা ফোন নেই। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে কোত্থেকে বলছেন? আমি ক্যান্টনমেন্ট থেকে বলছি। আমার গাড়ির একটু সমস্যা ছিল। হ্যাঁ বলুন। গাড়ির সমস্যা হলো আমার ডান দিকে হাতটা নাকি একটু বেড়ে গেছে, গাড়ির ডান হাত লাগবে। আমরা বুঝতে পেরেছি।
ঘাড়ে ব্যথায় অনেকে বলে হাড় বেড়ে গেছে, খুব সুন্দর কথা। আসলে ঘাড়ের ব্যথায় হাড় বেড়ে যায়, যেটা আমরা বলি অস্টিওফাইট যদি হয়, সেটা অনেক সময় লেট স্টেজে, যেমন 40, 50, 60 বছর বয়সে হতে পারে, কিন্তু অনেক সময় ইয়াং এজে 30, 35 বছর বয়সে আপনার ঘাড়ের হাড় বেড়ে গেছে। আসলে হাড় বেড়ে যায় না, যেটা হয় ইনজুরির কারণে যে ডিস্ক প্রলাপস হতে পারে, যেটা কোমরে হচ্ছে সেটা অনেক সময় ঘাড়ে হতে পারে। যেমন আমাদের সার্ভাইকালে আমাদের ডিস্ক থাকে, সার্ভাইকাল 2 থেকে 2 এর পর থেকে আমাদের ডিস্কের শুরু হয়, যেটা 2, 3, 3, 4, 4, 5, 5, 6, তো 5, 6 এবং 6, 7 এই লেভেলগুলোতে বেশি ইনজুরি হয়, কারণ আমরা সামনের দিকে বাঁকা হয়ে কাজ করি, আমরা লেখাপড়া যখন করি, টেবিল ওয়ার্ক করি বা কম্পিউটার চালাই, তখন আমাদের নেকে একটা স্ট্রেচিং থাকে। তো এই স্ট্রেচিং এর কারণে আমাদের কি হচ্ছে, আস্তে আস্তে ফেটে যাচ্ছে জয়েন্টটা এবং ডিস্ক সরে যাচ্ছে এবং বসার মাংস ভঙ্গি বেড়ে যাচ্ছে বসার ভঙ্গির জন্য। তো এগুলোর কারণে তার ডিস্ক, তো এটার জন্য আসলে পেইন কিলার খেয়ে অনেকেই ব্যথা কমানোর চেষ্টা করে। আসলে পেইন কিলারে কখনোই ডিস্কের ব্যথা কোনোদিনও কোনো পেইন কিলারে যাবে না, তাকে অবশ্যই ফিজিওথেরাপি, তো ফিজিওথেরাপির মাধ্যমে ডিস্কটাকে ভিতরে পুশ করে মাসেলকে শক্তিশালী করতে হবে। এখানে একটা কাজ, মানে আমাদের যেহেতু বাংলাদেশে আমরা বাস করি, এখানে ইসলাম আমাদের মেইন ধর্ম এবং এখানে প্রচুর আমাদের ইসলামিক মনের লোকজন আছে, তো যাদের নামাজ এখানে খুব ভালো একটা কাজ করে, যে সেজদাতে, যখন সেজদাতে গিয়ে তাকে নেক্সট এক্সটেনশন হচ্ছে, কপালটা যখন মানে সেজদাতে গিয়ে প্রেশার দিচ্ছে, তখন তার নেক্সট এক্সটেনশন হচ্ছে এবং সেই ক্ষেত্রে ডিস্ক কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে এবং মাসেল পাওয়ার বেড়ে যাচ্ছে। সো আমরা সবসময় সাজেস্ট করি নেক পেন পেশেন্টদের জন্য নামাজের সেজদাটা খুবই জরুরি। জি, এবং এগুলো মেনে চললে এবং আমাদের বসার ভঙ্গিগুলো ঠিক করতে পারলে সমস্যা কমে আসবে। আর একটা কথা, খুব মূল্যবান কথা বলেছেন, ওজন কোনো বিষয় নয়, মাসেল পাওয়ার বাড়াতে হবে। অযথা ইনজেকশন দেয়া, অযথা অপারেশনের চিন্তা প্রথমেই আনা ঠিক নয়। প্রথমেই বিজ্ঞানভিত্তিক ফিজিওথেরাপি করতে পারলে অনেক ব্যথাকেই নিরাময় করা যায়, বিশেষ করে হাঁটু এবং কোমরের ব্যথা। ডাক্তার এস চক্রবর্তী আজকে এসপি হসপিটাল ডাক্তার চেম্বার থেকে এই অনুষ্ঠানে এসেছেন, ফোন ইন প্রোগ্রামে সরাসরি কথা বলেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদের যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যারা আজকে ফোন করেছেন, আমাদের সাথে কথা বললেন এবং যারা অনুষ্ঠানে দেখলেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আগামীতে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে আবারও আমরা উপস্থিত হব। সে অবধি সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।